চারু, তুই আমার গর্ভের সন্তান। তোর চেয়ে আমার আপন আর কেউ নেই। তুই তোর বুদ্ধি আর সাহস দিয়ে এই রাজ্যকে বাঁচিয়েছিস। আমাদের সবাইকে তুই একটা সুন্দর জীবন দিয়েছিস। কিন্তু মা, রাজ্যের প্রতি তোর দায়িত্ব যেমন আছে, তেমনি নিজের সংসারের প্রতিও তো একটা দায়িত্ব আছে, তাই না? মা, আজ তুমি ওকে পৃথিবীর সবচেয়ে সুখী যুবরানী বানিয়ে দিয়েছো। এবার শুধু একটা অপেক্ষা। আপনার কোনো অপেক্ষায় অপূর্ণ থাকবে না বাবা। উপহার তো আমরা আমাদের কাজ দিয়ে দেবো জেসমিন। চারুদিদির সন্তান যখন বড় হবে, তখন সে দেখবে তার মা তাকে একটা শান্ত আর সুরক্ষিত রাজ্য উপহার দিয়েছে। লতামা চলে যাওয়ার পর থেকে তুমি আমার চোখের দিকে তাকাতেই ভয় পাচ্ছ। আপনি আবার শুরু করলেন রাজপুত্র। আমি কোনো ভয় পাচ্ছি না। মধুপুরের সীমানা। সকালে শান্ত বাতাস বইছে। রাজেশ ও জেসমিন হাসি মুখে দাঁড়িয়ে আছে। দূর থেকে রানী লতার রথ এগিয়ে তাদের সামনে থামলো। রথ থেকে রানী লতা হাসি মুখে নেমে এলো। রানীমা, আপনার নিজের রাজ্য মধুপুরে আপনাকে স্বাগত জানাই। আপনার আসার খবর পেয়ে আমি আর সেনাপতি এখানে আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আয় মা জেসমিন, আমার বুকে আয়। তোকে এইভাবে মন্ত্রী হিসাবে আমার রাজ্যের সীমানায় দাঁড়িয়ে থাকতে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে তা তোকে বলে বোঝাতে পারবো না। চারু আমাকে আগেই খবর পাঠিয়েছিল যে মহারাজ মধুরাজা তোকে এই রাজ্যের প্রধানমন্ত্রী বানিয়েছে। তোর এই সম্মানে আজ আমি বড্ড বেশি খুশি হয়েছি মা। রানীমা, জেসমিন তার সততার জন্য এই সম্মান পেয়েছে, আর আমি সেনাপতি হিসেবে কথা দিচ্ছি, আপনার এবং মহারাজ মধুরাজ এই মধুপুরকে আমরা সুরক্ষিত রাখবো। আপনি এতদিন হেমরাজ্য থেকে চারুদিকে সাহস জুগিয়েছেন। এবার আপনি আপনার নিজের প্রাসাদে শান্তিতে বিশ্রাম নিন। তোদের মতো বিশ্বাস্ত ছেলে মেয়ে থাকতে আমার আর কিসের চিন্তা রাজেশ? আমার চারুর দয়া আজ এই পুরো মধুরাজ্য একটা শান্তির বাগান হয়েছে। তোরা দুজনে মিলে মধুপুরের দিকটা সামলা। আমি এবার মহারাজের সাথে একটু শান্তিতে সময় কাটাতে চাই। চল মা জেসমিন, এবার প্রাসাদের দিকে চল। মহারাজ নিশ্চয়ই আমার পথে বসে আছে। মধুপুরের রাজপ্রাসাদের অন্দরমহল। মহারাজ মধুরাজ অর্থের পায়ে পায়চারি করছে। রানী লতা ধীর পায়ে হাসি মুখে সেখানে প্রবেশ করলো। লতাকে দেখে মধুরাজের মুখে চওড়া হাসি ফুটে উঠল। লতা, তুমি অবশেষে ফিরে এলে। তুমি জানো, তোমাকে ছাড়া এই বিশাল রাজপ্রাসাদ আমার কাছে কেমন শ্মশানের মতো লাগছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমার মেয়ে চারুকে পেয়ে আমাকে একদমই ভুলে গেছো। ওমা, সে কি কথা! আপনাকে ভুলবো কেন? কিন্তু বলুন তো, চারু মেয়েটা এত বিপদের মধ্যে একা একা লড়ছিল। ওকে ওখানে ওই অবস্থায় একা ফেলে রেখে আমি কি করে চলে আসি? তবে এখন আর কোনো চিন্তা নেই। রূপমঞ্জরি চিরকালের মতো শেষ। আমাদের মধুরাজ্য এখন পৃথিবীর সবচেয়ে সুখী রাজ্য। তাই তো আমি আপনার কাছে চলে এলাম। আমি সব খবর পেয়েছি লতা। আমার চারুমাতার বুদ্ধি দিয়ে পুরো রত্নগড়কে ভিখারি বানিয়ে দিয়েছে। আজ জেসমিন আর রাজেশ মধুপুরের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। কিন্তু লতা, তুমি আসার আগে চারুকে কিছু বলে এসেছো তো? মেয়েটা দিনরাত শুধু রাজ্যের কাজেই ছুটে বেড়ায়। আমি কি আর না বলে আসতে পারি? আসার আগে আমি চারুকে একেবারে আসল কথাটা শুনিয়ে দিয়ে এসেছি। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, রাজ্য তো শান্ত হলো, এবার আমাদের এই প্রাসাদে নতুন অতিথি আনার ব্যবস্থা করো। কি বললে? নতুন অতিথি? মানে আমাদের চারু আর অরুণের কোলে আমাদের নাতি নাতনি? লতা, তুমি সত্যি এই কথাটা চারুকে বলেছো? হ্যাঁ গো হ্যাঁ, বলবো না কেন? এই বিশাল রাজ্যের রাজপ্রাসাদে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আর হাসির শব্দই মানায়। আমার কথা শুনে চারু তো লজ্জায় একদম লাল হয়ে গেল। সে এমন দৌড় দিল যে আমি হাসতে হাসতে আর দাঁড়াতে পারলাম না। আমার চারুমা লজ্জা পেয়েছে। লতা, তুমি আজ আমাকে পৃথিবীর সব থেকে বড় সুখবরটা দিয়েছো। আমি তো চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি একটা একটা ছোট রাজপুত্র বা রাজকন্যা আমার এই সিংহাসনের কাছে এসে আমাকে দাদু বলে ডাকছে। আমি তাকে কোলে নিয়ে পুরো মধুপুর ঘোরাবো। শুধু কি আপনি ঘোরাবেন? আমি নিজের হাতে খাইয়ে দেব, ঘুম পাড়াবো। যোগু মোরলা জয়াও মুখিয়ে আছে। চারু আর রাজপুত্র অরুণের সন্তান যে কতটা সুন্দর আর দয়ালু হবে তা ভেবে আমার আনন্দে নেচে উঠছে মন। একদম ঠিক বলেছ লতা। উপরালা আমাদের সব দুঃখ ঘুচিয়ে দিয়েছেন। এবার শুধু এই নতুন প্রজন্মের অপেক্ষা।
আমি আজ মধুপুরের সব প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণের আদেশ দিচ্ছি। আমার রানী ফিরে এসেছে, আর সাথে এমন মিষ্টি একটা স্বপ্ন নিয়ে এসেছে। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ। সকালে রোদ এসে পড়েছে চারুলতার বিশ্রাম কক্ষে। রাজপুত্র অরুণ হাসি মুখে ঘরে ঢুকলো। চারু, আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন? কাল রাতে সেই লজ্জার আভা তো তোমার গাল থেকে এখনো যায়নি। লতামা চলে যাওয়ার পর থেকে তুমি আমার চোখের দিকে তাকাতেই ভয় পাচ্ছ। আপনি আবার শুরু করলেন রাজপুত্র। আমি কোনো ভয় পাচ্ছি না। আমার আজ অনেক কাজ আছে। আজ তাঁত বিদ্যালয়কে নতুন সুতোর নকশা দেখাতে হবে। আমি এখন যাই। এত তারা কিসের চারু? তাঁত বিদ্যালয় তো এখন নিজের নিয়মেই চলছে। মীরা আর ভ্যাবলা মেয়েদের খাবার দিচ্ছে। রাজ্যের সব দিকে এখন শুধু শান্তি। তুমি কি সারা জীবন শুধু এই কাজের হিসাব নিয়েই থাকবে? লতা মায়ের কথাটা কি তোমার একটুও মনে পড়ছে না? রাজপুত্র, আপনি আমাকে এভাবে কথা বলে আটকে রাখবেন না। আমি কালকেই বলেছি, ওসব কথা নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। আমার বড্ড লজ্জা করে। লজ্জা তো মানুষের সবচেয়ে সুন্দর গয়না চারু। কিন্তু আমরা তো এখন একটা স্বাধীন আর শান্তির রাজ্যের মালিক। এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তো আমাদের ভাবতে হবে। তুমি কি চাও না একটা ছোট হাত আমার আঙুল ধরে এই রাজপ্রাসাদের বাগানে হাঁটতে শিখুক? আমি তো বলিনি যে আমি চাই না, কিন্তু আপনারা সবাই মিলে যেভাবে আমাকে বলছেন, মনে হচ্ছে যেন রাজ্যের সব কাজ ফেলে আমাকে শুধু এটাই ভাবতে হবে। রাজ্যের কোনো কাজ আর বাকি নেই চারু। তুমি শুধু একবার হাসি মুখে সম্মতি দাও। আমি কথা দিচ্ছি, আমাদের কোল আলো করে যে আসবে সে তোমার মতো সাহসী আর দয়ালু হবে। সে আমাদের এই ভালোবাসার হেমরাজ্যকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভ্যাবলা এবং ক্যাবলার নতুন দোকান। সকাল থেকেই দোকানে খুব ভিড়। মীরা এবং ময়না হাসি মুখে খদ্দের সামলাচ্ছে। ভ্যাবলা আর ক্যাবলা নিজেদের মধ্যে গল্প করতে করতে, বুঝলি রাবলা, আজ আমার মনটা ফুরফুরে লাগছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিদির কাছে আমরা একটা বিরাট বড় সুখবর পেতে চলেছি। আমি তো তার আগেই বুঝে গেছি রে ক্যাবলা। এই রানী লতা মধুপুরে যাওয়ার আগে যে কথাটা দিদিকে বলে গেছে, তারপর থেকে রাজপ্রাসাদে হাওয়া একদম বদলে গেছে রে। সবাই শুধু দিদির ছানাপোনার অপেক্ষায় দিন গুনছে। তোমরা দুজন খালি সারাদিন এই ওই কথা বলে যাচ্ছ। দিদি শুনলে কিন্তু বকবে। এইসব কথা কি মুখে এত বলতে হয়? বিধাতা যখন চাইবে তখন এমনিতেই আমাদের কোল আলো করে নতুন অতিথি আসবে। মীরা একদম ঠিকই বলেছিস। তবে আমারও খুব ইচ্ছে করে দিদির একটা ছোট মেয়ে হোক। একদম দিদির মতো দেখতে হবে। আমি নিজের হাতে তার জন্য ছোট ছোট ফুচকা বানাবো। রাজপুত্র অরুণের মতো একটা বীর ছেলে তো হতে পারে। আমি তো তাকে আমার কাঁধে চড়িয়ে পুরো রাজ্য ঘোরাবো আর বলবো, দেখো দেখো, এটা আমাদের চারু দিদির ছেলে। সে ছেলে হোক বা মেয়ে হোক, সেই আমাদের রাজ্যের মাথার মনি হবে রে। আমি আজ অনেকগুলো ক্ষীরার সন্দেশ বেশি করে বানিয়ে রাখবো। যেদিন খবর আসবে সেদিন পুরো রাজ্যের মানুষকে আমি মিষ্টি খাবো রে। তোমরা আগে দোকানের খদ্দেরকে মিষ্টি দাও। বড় বড় কথা পরে হবে। দিদির আশীর্বাদে আমাদের এত বড় দোকান হয়েছে। আগে ব্যবসার দিকে মন দাও। যোগমোড়লের কক্ষ। ওগো, শুনছো? আজ সকালে আমি চারুর ঘরে গিয়েছিলাম। মেয়েটার মুখটা আজ এমন উজ্জ্বল দেখাচ্ছিল যে কি বলবো। আমার তো মনে হয় লতা দিদির কথাটা মেয়েটার মনে ধরেছে। ধরবে না আবার? সারু তো আমাদের লক্ষ্মী প্রতিমা। ও জানে যে আমরা সবাই ওর দিকে তাকিয়ে আছি। রাজও তো এখন শান্ত, আর তো কোনো শত্রু নেই। এবার আমাদের শুধু নাতি নাতনির মুখ দেখার পালা গো। তুমি ঠিক বলেছ গো। আমি তো কাল রাতে বিধাতার কাছে মানত করেছি আমাদের চারু আর রাজপুত্র অরুণের কোল যেন খুব তাড়াতাড়ি আলো হয়ে যায়। আমি নিজের হাতে আমার নাতিকে স্নান করে ঘুম পাড়াবো গো। আমি তো তাকে নিয়ে আমার সেই পুরনো তাঁতের কাছে যাবো জয়া। তাকে শেখাবো তার মা কিভাবে এই সামান্য তাঁতের সুতো দিয়ে পুরো পৃথিবীর মন জয় করেছে গো। তাকে শেখাবো অহংকার নয়, ভালোবাসায় হলো সবচেয়ে বড় শক্তি গো। সে তো তোমার মতো দয়ালুই হবে গো। চারু আর অরুণের সন্তান কখনো খারাপ হতে পারেই না। বিধাতা আমাদের এই শান্তির সংসারে খুব তাড়াতাড়ি একটা নতুন হাসি ফুটিয়ে তুলবে। যোগমোড়ল হাসি মুখে সায় দিল।
পুরো হেমরাজ্য এখন কোনো যুদ্ধ বা চক্রান্তের জন্য নয়, বরং এক নতুন প্রাণের আগমনের অপেক্ষায় আনন্দের প্রহর গুনছে। হেমমধু রাজ্যের পশুশালা। লালু আপন মনে জাবর কাটছে। সোনা পাখি উড়ে এসে লালুকে মিষ্টি সুরে ডাকতে শুরু করে। কি রে লালু ভাই, তার কানে কি কোনো খবর পৌঁছায়নি? রাজপ্রাসাদে তো সবাই খুশিতে বসছে, আর তুই একা একা জাবর কাটছিস। আম্মা, খবর পৌঁছাবে না কেন রে সোনা পাখি? আমি তো সকাল থেকেই শুনছি ব্যাবলা আর ক্যাবলা মিষ্টি বানানোর কথা বলছে। লতা মা নাকি যাওয়ার আগে চারুকে নতুন ছানাপোনা আনার কথা বলে গেছে। একদম ঠিক। তুই ভাব একবার, এই বিশাল পশুশালায় যখন ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে তোর কাছে আসবে, তখন কেমন হবে? তুই কিন্তু আর সাধারণ গরু থাকবি না, তুই হয়ে যাবি রাজকীয় জাদুঘর। আম্মা, আম্মা, দাদু গরু, কথাটা শুনেই আমার বুকটা গর্বে ফুলে উঠেছে রে সোনা পাখি। আমি তো এখন থেকেই ঘাস খাওয়া বাড়িয়ে দিয়েছি। গায়ে জোর না থাকলে কি আর চারুর ছানাপোনাকে পিঠে চাপিয়ে দৌড়াতে পারবো? একদম ঠিক বলেছিস ভাই। আমি তো আকাশ থেকে উড়ে উড়ে তার উপর নজর রাখবো। তুই পিঠে নিয়ে ঘুরবি, আর আমি মিষ্টি গান শুনিয়ে ঘুম পাড়াবো। এই হেমমধু রাজ্য তখন সত্যিকারই স্বর্গে পরিণত হবে রে লালু। আম্মা, সেই দিন যেন তাড়াতাড়ি আসে। তুই রোজ চারুর ঘরে গিয়ে খোঁজ নিবি সোনা পাখি। কোনো সুখবর পেলে আমার আগে এসে জানাবি। মধুপুরের রাজসভা। জেসমিন আর রাজেশ নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে। রানীর আগমনে মধুরাজা একটু আগেই মিষ্টি বিতরণের আদেশ দিয়ে ভেতরে গেছে। রাজেশ বাবু, আজ মহারাজকে কতটা খুশি দেখাচ্ছে আপনি লক্ষ্য করেছেন? রানীমা ফিরে আসার পর থেকেই পুরো রাজপ্রাসাদ যেন একটা উৎসবের হাওয়া বইছে। শুধু রানীমায়ের ফেরানো জেসমিন, আসল আনন্দ তো হলো সে সুখবরের জন্য। মহারাজ যে মিষ্টি বিতরণের আদেশ দিলেন, সেটা তো চারুদিদি আর রাজপুত্র অরুণের নতুন অতিথি আগমনের কথাই ভেবে দিয়েছেন। সত্যি বলছেন? কথাটা ভেবে আমার নিজের চোখে জল চলে আসছে। দিদি সারা জীবন শুধু মানুষের জন্য কষ্ট করেছে, আমাদের অন্ধকারের পথ দেখিয়েছে। এবার দিদির নিজের সংসার আলো করে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসবে। আমি তো ভাবছি আমি তাকে কি উপহার দেব। উপহার তো আমরা আমাদের কাজ দিয়ে দেবো জেসমিন। চারুদিদির সন্তান যখন বড় হবে, তখন সে দেখবে তার মা তাকে একটা শান্ত আর সুরক্ষিত রাজ্য উপহার দিয়েছে, আর আমরা সেনাপতি এবং মন্ত্রী হিসেবে সেই রাজ্যকে পাহারা দেব। আমি তো তাকে নিজের হাতে তলোয়ার চালানো শেখাবো রাজেশ বাবু। তাকে শেখাবো তার মা কতটা সাহসী আর দয়ালু ছিল। সে হবে পৃথিবীর সবচেয়ে মহান রাজপুত্র বা রাজকন্যে। একদম ঠিক কথা। আমাদের দিদির ছায়া তো তার গায়ে থাকবে। চলো জেসমিন, মহারাজের আদেশ মতো রাজ্যের সব প্রজাদের ঘরে ঘরে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করি। মধুপুরের প্রজারাও এই আনন্দে সামিল হোক। হেমমধু রাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। চারুলতা রাজপ্রাসাদে সবার কথার লজ্জা থেকে বাঁচতে তাঁত বিদ্যালয়ে চলে এসেছে। সে সুতোর কাজ দেখছে। একজন বয়স্ক মহিলা তাঁতি হাসি মুখে চারুলতার কাছে আসে। যুব রানীমা, আজ রাজপ্রাসাদ ছেড়ে এত তাড়াতাড়ি আমাদের এখানে চলে এলেন যে? আপনার মুখটা তো লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। মাসি, তোমরা আবার শুরু করলে। রাজপ্রাসাদের সবাই শুধু আমাকে একটা কথা বলেই লজ্জা দিচ্ছে। ভেবেছিলাম এখানে এসে একটু শান্তিতে কাজ করব। তোমরা কিভাবে খবর পেয়ে গেলে বলো তো? যুব রানীমা, সুখবর কি আর চার দেয়ালের মাঝে আটকে থাকে? ব্যাবলা আর ক্যাবলা তো সকাল থেকে পুরো হাতে গল্প করে বেড়াচ্ছে। আমরা গরিব মানুষ মা, আপনার হাসি দেখে আমাদের পেট ভরে যায়। তোমরা সবাই মিলে আমাকে এভাবে লজ্জা দিলে আমি কিন্তু আর এই বিদ্যালয়ে আসবো নাই বলে দিলাম।
সে কি কথা, আপনি না এলে আমাদের এই তার যন্ত্রগুলোই থেমে যাবে। তবে সবাই আজ আমরা বিধাতার কাছে মন থেকে প্রার্থনা করছি মা, আপনি আমাদের অন্ধকার থেকে আলোতে এনেছেন। বিধাতা আপনার কোল আলো করে এমন এক সন্তান দিক যে আপনার এই মধু রাজ্যকে পৃথিবীর সেরা রাজ্যে পরিণত করে। মাসি, তোমাদের এই ভালোবাসা তো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোমাদের এই আশীর্বাদ যেন সত্যি হয়। তোমরা কাজ করো, আমি নতুন সুতোর নকশাগুলো দেখছি। চারুলতা তাঁত বোনার আওয়াজের মাঝে নিজের লজ্জা লুকানোর চেষ্টা করে, কিন্তু তার মনের ভেতরের আনন্দ তার চোখ মুখে স্পষ্ট ফুটে ওঠে। রাতের বেলা হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের দীর্ঘ অলিন্দ। রাজপুত্র অরুণ এক মনে হাঁটছে। উল্টো দিক থেকে যোগুমোড়ল ধীর পায়ে এগিয়ে আসে। বাবা, আপনি এত রাতে এখনো ঘুমোননি? কোনো দরকার ছিল কি? দরকার তো একটা ছিল রাজপুত্র, সারাদিন তো নানা কাজের ভিড়ে তোমার সাথে কথাই হলো না। আজ তো চারদিকে শুধু আনন্দের খবর আসছে গো। আমার সারুমা তো লজ্জায় আমার সামনেই আসছে না গো। চারুর তো আজ খুব মুশকিল হয়েছে বাবা। সবাই মিলে ওকে এত কথা বলছে যে ও বেচারি মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। রাজপুত্র, সারু আমার বুকের মানিক। আমি গরিব তাঁতি হয়ে ওকে রাজকন্যার মতো ভালোবাসায় বড় করেছিলাম। আজ তুমি ওকে পৃথিবীর সবচেয়ে সুখী যুবরানী বানিয়ে দিয়েছো। এবার শুধু একটা অপেক্ষা। আপনার কোনো অপেক্ষায় অপূর্ণ থাকবে না বাবা। আমি চারুকে কথা দিয়েছি, আমাদের সন্তান এই রাজ্যের গর্ব হবে। আপনি আর জয়মা তাকে নিজের হাতে বড় করে তুলবেন। আমি সেই দিনের জন্যই বেঁচে আছি রাজপুত্র। তুমি আর সারু শুধু এই রাজ্যের রাজা নও, তোমরা আমাদের সবার আশার আলো। তোমরা এভাবে শান্তিতে থাকো, উপরালা যেন তোমাদের স্বপ্ন পূরণ করুন। রাজপুত্র অরুণ হাসি মুখে যোগুমোড়লের আশীর্বাদ গ্রহণ করে। শান্ত রাতের এই সুন্দর পারিবারিক আলাপের মাধ্যমে গল্পের এই পর্ব এক অত্যন্ত স্নিগ্ধ এবং তৃপ্তিদায়ক পরিণতি লাভ করে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিংদ, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।